মধ্যপ্রাচ্য ইউক্রেন নিয়ে ট্রাম্প পুতিনের ফোনালাপ গুরুত্বের সাথে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মস্কো ওয়াশিংটন ফোনালাপের পরও ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতি নেই বলছেন ইইউ প্রতিনিধি কায়া কালাস। এবং বাংলাদেশের জলসীমায় কুমির ও বিষাক্ত সাপ ছাড়ার ভারতীয় পরিকল্পনাকে মুসলমান দমনের সম্প্রসারণ বলছেন অধিকার কর্মীরা। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, সাথে আছি সাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর। বাংলাদেশ নিয়ে ভারতের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিতর্কিত মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বৃহস্পতিবার বিকেলে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান বাড়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এর আগে রাতের অন্ধকারে বাংলাদেশে পুশব্যাক নিয়ে হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়। अंधेरे का सांस लेते हुए जहां बीडीआर नहीं होता है वहां हम लोग पुशबैक करता हूं। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর অবমাননাকর মন্তব্যের জেরে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বাংলাদেশে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় প্রতিবাদপত্র। अगर उसको मैं कानून का मुताबिक भेजना चाहूं। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এবিপি নিউজের এক সাক্ষাৎকারে আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যেখানে তিনি দাবি করেন লাথির ভূত কথা শোনে না। বলেন, অনুপ্রবেশকারীদের যখন বাংলাদেশে ঠেলে দেওয়া হয় তখন বারবার এই একই কথা মনে করেন তারা। অনুপ্রবেশকারীদের সীমান্তে ঠেলে দিতে রাতের অন্ধকারের অপেক্ষায় থাকার কথাও জানান হিমন্ত শর্মা। সাক্ষাৎকারের আগের রাতেও ২০ জনকে সীমান্তে পুশব্যাক করা হয়েছে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, আসামের এই লড়াই চলমান থাকবে। সামাজিক মাধ্যমে এই পোস্টের সাথে পুশব্যাকের কয়েকটি ছবিও সংযুক্ত করে দেন তিনি, তবে সেগুলো অস্পষ্ট করে দেয়ায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও আরেক পোস্টে আসামের মুখ্যমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে থাকা ঢাকা দিল্লি সম্পর্কের অচলাবস্থা যেন ঠিক না হয় সেজন্য প্রার্থনা করছেন তিনি। বাংলাদেশের পক্ষ থেকে অবমাননাকর ও বিভ্রান্তিমূলক এসব বক্তব্যের প্রতিবাদ জানানো হয়। পুশব্যাক বা অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো সংক্রান্ত তার দাবিকেও পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ঢাকা। স্পর্শকাতর দ্বিপক্ষীয় ইস্যুতে এসব বক্তব্য দুই প্রতিবেশী দেশের সম্পর্কের জন্য কোনোভাবেই সহায়ক নয় বলেও সতর্ক করা হয়। পাশাপাশি ভারতের রাজনৈতিক নেতাদের দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বানও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সুচিকে। 2 সপ্তাহে একাধিকবার সাজার মেয়াদ কমানোর পর বৃহস্পতিবার এই তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে বিবিসির প্রতিবেদন বলছে, আন্তর্জাতিক বৈধতা পেতে সুচিকে মুক্তি দেয়া সহ আরও পদক্ষেপ নিতে পারে মিয়ানমারের সামরিক সরকার। কয়েক বছর ধরে আলোচনার বাইরে থাকার পর হঠাৎ করে আন্তর্জাতিক অঙ্গনে খবরের শিরোনাম মিয়ানমারের নেত্রী অং সান সুচি। কারাগার থেকে সরিয়ে এই নেতাকে গৃহবন্দী করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি গণমাধ্যম, যদিও তার শারীরিক অবস্থার স্পষ্ট কোনো তথ্য নেই। এর আগে সাধারণ ক্ষমার আওতায় একাধিকবার সুচির সাজার মেয়াদ কমায় আদালত। 2021 সালে গ্রেপ্তার হওয়ার পর দুর্নীতি, নির্বাচনে জালিয়াতির মতো বিভিন্ন অভিযোগে 33 বছরের সাজা হয় তার। 2 দফায় মেয়াদ কমে তা 27 বছরে নেমে আসে। এরপরই 80 বছর বয়সী নেতাকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করার কথা জানানো হয়। সেনা অভ্যুত্থানের পর থেকেই রাজধানীর নেইপিদোর সামরিক কারাগারে বন্দী ছিলেন সুচি। এক বার্তায় দেশটির সামরিক শাসক মিন অং লাইন জানান, নিজের বাসভবনেই সাজার বাকি মেয়াদ কাটাবেন সুচি। রাষ্ট্রীয় গণমাধ্যমে সুচির ছবিও প্রকাশ করা হয়েছে। তবে তার ছেলে কিম অ্যারিস এই ছবিকে পুরনো দাবি করে বলছেন, সুচির বেঁচে থাকার কোনো প্রমাণই নেই তাদের কাছে। 3 বছরের বেশি সময় ধরে সুচির সাথে পরিবার বা আইনজীবীদের যোগাযোগ করতে দেয়া হচ্ছে না বলেও জানান তিনি। গণতন্ত্রের লড়াইয়ে এর আগেও 1.5 দশকের বেশি সময় গৃহবন্দী ছিলেন সুচি। 2015 সালে ক্ষমতায় আসার পর মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কার ঘোষণা করেন এই নেতা।
তবে সুচিকে ঘিরে আকস্মিক এমন তৎপরতায় বিবিসি বলছে তার ব্যাপারে আরও পরিবর্তন আনতে পারে সামরিক সরকার। সুচিকে আংশিক বা পুরোপুরি মুক্তি দেয়া হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। গণমাধ্যমটি বলছে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটাতে মরিয়া মিন অংলাইন সরকার। এবছর সাধারণ নির্বাচন হলেও অভ্যুত্থানের সামরিক নেতাদের এই সরকার গণতান্ত্রিক বৈধতা পায়নি। কয়েক দশকের অহিংস গণতন্ত্রের লড়াইয়ে গোটা বিশ্বে নন্দিত হয়ে উঠেছিলেন অং সান সুচি। 1991 সালে পান শান্তিতে নোবেল পুরস্কার। কিন্তু 2017 সালে রোহিঙ্গাদের ওপর দেশটির সামরিক বাহিনীর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতে সরকার ও সামরিক বাহিনীর হয়ে তার অংশগ্রহণে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় রাজনৈতিক, আইনি ও প্রশাসনিক সংকটের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাতে ইভিএম স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে নজিরবিহীন হট্টগোল এবং পাল্টাপাল্টি অভিযোগে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজমান। গত বুধবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণের পর তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আসে প্রথম বড় ধাক্কাটি। একাধিক বুথ ফেরত জরিপে পশ্চিমবঙ্গে তৃণমূলের 15 বছরের শাসনের অবসানের ইঙ্গিত দেয়া হয়। শুধু পিপলস পালস নামে একটি সংস্থার জরিপ তৃণমূলের প্রত্যাবর্তনের পূর্বাভাস দিলেও বেশিরভাগই বিজেপিকে এগিয়ে রেখেছে। মমতা অবশ্য এসব জরিপকে মন গড়া বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতেই এসব জরিপ প্রচার করা হচ্ছে। তৃণমূল অন্তত 226টি আসনে জয় লাভ করবে বলে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস নেত্রী। মমতার উপর দ্বিতীয় ধাক্কা হয়ে আসে ভোট গণনার প্রক্রিয়া নিয়ে তৃণমূলের আবেদন কলকাতা হাইকোর্টে খারিজের ঘটনা। ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং কর্মীদের সুপারভাইজার হিসেবে নিয়োগ দেওয়াকে চ্যালেঞ্জ করেছিল তৃণমূল, যা আদালত ভিত্তিহীন বলে নাকচ করে দেয়। এছাড়া দক্ষিণ কলকাতার একটি গণনা কেন্দ্র সরানোর বিরোধিতাও করেছিল তৃণমূল, কিন্তু আদালত এই স্থানান্তরকে বৈধ বলে রায় দেয়। সবচেয়ে নাটকীয় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে। ইভিএম ও পোস্টাল ব্যালট কারচুপির অভিযোগে বৃহস্পতিবার রাতভর কলকাতা ও আশেপাশের এলাকার গণনা কেন্দ্রগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারচুপির অভিযোগ পেয়ে ভবানীপুরের শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ইভিএম স্ট্রং রুমে প্রায় 4 ঘন্টা অবস্থান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বাইরে বেরিয়ে পুলিশ ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একপাক্ষিক আচরণের অভিযোগ করেন। অন্যদিকে উত্তর কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রং রুমের সামনে ধর্নায় বসেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও শশী পাঁজা। তারা দাবি করেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে স্ট্রং রুমের ভেতরে টর্চ লাইট জ্বেলে ব্যালট পেপার নাড়াচাড়া করা হচ্ছে। পরে বিজেপি প্রার্থী তাপস রায় ও সন্তোষ পাঠক সেখানে পৌঁছালে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ। শেষ পর্যন্ত 4 দফা দাবি আদায়ের পর তৃণমূল নেতারা অবস্থান তুলে নেন। এদিকে সব ধরনের জালিয়াতির অভিযোগ নাকচ করেছে নির্বাচন কমিশন। সব ইভিএম স্ট্রং রুম সুরক্ষিত এবং প্রার্থী ও পর্যবেক্ষকদের উপস্থিতিতেই সিল করা হয়েছে বলে জানানো হয়। বিজেপির অভিযোগ, হার নিশ্চিত জেনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন তৃণমূল নেত্রী। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বিশ্বজুড়ে যখন মহান মে দিবস পালনের প্রস্তুতি চলছে, তখন চরম অর্থনৈতিক সংকটে থাকা আর্জেন্টিনার রাজপথে নেমেছেন হাজার হাজার শ্রমিক। দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মিলির বিতর্কিত শ্রম সংস্কার ও ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে রাজধানী বুয়েনোস এইরেসে এই বিশাল বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
প্রেসিডেন্ট মিলির প্রস্তাবিত আইনে বিনিয়োগ আকর্ষণের দোহাই দিয়ে কাজের সময় ৮ ঘন্টা থেকে বাড়িয়ে ১২ ঘন্টা করার সুযোগ রাখা হয়েছে। একই সাথে বেতন বৈদেশিক মুদ্রায় পরিশোধ এবং ছাঁটাই প্রক্রিয়া সহজ করার প্রস্তাবই শ্রমিকদের ক্ষোভের প্রধান কারণ। এছাড়া ধর্মঘটের অধিকার কমিয়ে আনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছে ইউনিয়নগুলো। শ্রমিক সংগঠনগুলোর দাবি, এই সংস্কার তাদের দীর্ঘদিনের অর্জিত অধিকার কেড়ে নিচ্ছে। নেতাদের হুঁশিয়ারি, মে দিবস থেকেই জোরালো সংগ্রাম শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন আর্জেন্টিনার প্রতিটি প্রদেশে ছড়িয়ে দেওয়ার ঘোষণাও দেন তারা। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে বিরতি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। স্বাগত আরেকবার, দেখছেন আন্তর্জাতিক বুলেটিন। মধ্যপ্রাচ্য ইউক্রেন বিষয়ে ফোনালাপ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে প্রায় ৯০ মিনিট আলোচনা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফরের পরপরই এই আলোচনাকে অত্যন্ত গুরুত্বের সাথেই দেখা হচ্ছে। ইউক্রেন ও ইরান যুদ্ধ নিয়ে প্রায় ১.৫ ঘণ্টার এক আলোচনা হয়েছে রাশিয়া ও আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে। ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ জানান, ট্রাম্পের সাথে আলাপে ইরান যুদ্ধ ও উপসাগরীয় ইস্যুকে প্রাধান্য দিয়েছেন পুতিন। এছাড়াও ভিক্টোরি ডে উপলক্ষে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির বিষয়েও একমত হয়েছেন দুই রাষ্ট্রপ্রধান। ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। যুদ্ধবন্ধ ও ইরানের বিরোধপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে বেশ কিছু প্রস্তাবও আমেরিকার প্রেসিডেন্টের কাছে তুলে ধরেন তিনি। আমেরিকা ও ইসরায়েলের আবারও সংঘাত শুরু মধ্যপ্রাচ্যকে আরও গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করেন পুতিন। এদিকে পুতিনের সাথে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার ব্যাপারে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত বিষয়ে তিনি যুক্ত হতে আগ্রহী। তবে আমি বলেছি, ইউক্রেনে যুদ্ধবন্ধের ব্যাপারে তার সম্পৃক্ততা আমরা বেশি পছন্দ করব। আমি তাকে ভিক্টোরি ডে উপলক্ষে ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছি। এই নিয়েও শীঘ্রই ঘোষণা আসতে পারে। পাকিস্তানে প্রতিনিধিদের সফর বাতিল করলেও ইরানের সাথে ফোনে আলোচনা চলমান রয়েছে বলে জানান ট্রাম্প। তার দাবি, দেশটির মিসাইল উৎপাদন ক্ষমতা একেবারেই সীমিত হয়ে এসেছে। যে কোনো চুক্তির জন্য তেহরানকে পরমাণু অস্ত্রের আশা ত্যাগ করতে হবে। এদিকে এই সপ্তাহেই মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই সফরের পরপরই ট্রাম্প পুতিনের দীর্ঘ ফোনালাপকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরান আমেরিকার চুক্তির প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে পরমাণু কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়াম। ওয়াশিংটন পরিশোধিত ইউরেনিয়াম দখল করতে চাইলেও তাতে ছাড় দিচ্ছে না ইরান। ইউরেনিয়াম সরিয়ে নিতে রাশিয়া প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করছে ট্রাম্প প্রশাসন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ওয়াশিংটন ও মস্কোর ফোনালাপের পরেও ইউক্রেন শান্তি আলোচনার কোনো অগ্রগতি নেই, অভিযোগ করেছেন ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কূটনৈতিক কায়া কালাস। তিনি মনে করেন, যুদ্ধে ইরানকে সহযোগিতা করায় রাশিয়াকে চাপে রেখেছে আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপের পরও ইউক্রেন যুদ্ধ শেষের আলোচনা স্থবির হয়ে আছে, এমন অভিযোগ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস।
Well, the Ukraine peace talks are really stalling. Actually, there is nothing happening there. Of course. বৃহস্পতিবার আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করতে এস্টোনিয়ার কুরেসারে শহরে নর্ডিক এবং বল্টিক অঞ্চলের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করেন কালাস। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। প্রশ্ন তোলেন, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে ইরানকে সহযোগিতা করায় রাশিয়ার ওপর চাপ বাড়ছে কিনা। Does it mean that there is actually also more pressure to Russia because they are helping, Iran to fight war against them? কালাসের দাবি, রাশিয়া কোনো ধরনের আলোচনায় আগ্রহী নয়, তাই তাদের প্রতি আলোচনার আহ্বান জানিয়ে হাসির পাত্র হতে চায় না ইইউ। তবে তিনি মনে করেন, রাশিয়াকে সত্যিকার অর্থে আলোচনার টেবিলে আনার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করা উচিত। এ সময় বিশ্ব অর্থনীতির ওপর ইরান ও ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে কথা বলেন কালাস। অভিযোগ করেন, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় রাশিয়া আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং নর্ডিক ও বল্টিক অঞ্চলের দেশগুলোতে আমেরিকার অস্ত্র সরবরাহ হরমুজ প্রণালী অবরোধের কারণে বিলম্বিত হচ্ছে। There is no swift exit from the standoff in the Strait of Hormuz in sight. And the consequences are negative across the board. ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থায়নের বিষয়টির সমাধান হওয়া জরুরি বলেও মনে করেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক এই প্রধান কূটনীতিক। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে আবারও নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। নরওয়ের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক গবেষণায় যোগ হলো এক নতুন অধ্যায়। দেশটির রেনা অঞ্চলের একটি কৃষি জমি থেকে উদ্ধার করা হয়েছে ভাইকিং যুগের রৌপ্য মুদ্রার ভাণ্ডার। বৃহস্পতিবার এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। ধারণা করা হচ্ছে এটি এ যাবৎকালে নরওয়েতে খুঁজে পাওয়া প্রাচীন মুদ্রার বৃহত্তম সংগ্রহ। প্রায় ৩,০০০ মুদ্রার এই সংগ্রহ জানান দিচ্ছে প্রাচীন আমলের অর্থনীতি ও রাজনীতির অজানা তথ্য। নরওয়ের ইনল্যান্ডেড কাউন্টির এক শস্যখ্যাত এখন প্রত্নতাত্ত্বিকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। মাটির গভীর থেকে একে একে বেরিয়ে আসছে হাজার বছরের পুরনো ইতিহাস। বার্তা সংস্থা রয়টার্স বলছে, শুরুতে মাত্র ১৯টি মুদ্রা পাওয়া গেলেও খনন কার্য যত এগিয়ে যাচ্ছে এই প্রাপ্তির তালিকা ততই দীর্ঘ হচ্ছে। গত ১০ এপ্রিল দুজন মেটাল ডিটেক্টরিস্ট আমাদের ফোন করে জানালো যে তারা এখানে ১৯টি মুদ্রা খুঁজে পেয়েছেন। তারা তখনই কাজ থামিয়ে আমাদের খবর দেন। ৫ দিন পর যখন আমরা সেখানে পৌঁছালাম তখন ভেবেছিলাম ১৯টি মুদ্রা পাওয়াই বিশাল ভাগ্যের ব্যাপার, কিন্তু পরে দেখা গেল সেখানে আরও অনেক কিছু অপেক্ষা করছে। এখন পর্যন্ত আমরা ২,৬০০টি মুদ্রা উদ্ধার করেছি এবং এই সংখ্যাটি ৩,০০০ ছাড়িয়ে যেতে পারে বলে আমাদের ধারণা। গবেষকরা বলছেন এটি সম্ভবত নরওয়েতে ভাইকিং যুগের ইতিহাসের খুঁজে পাওয়া সবচেয়ে বড় মুদ্রার ভাণ্ডার। উদ্ধার হওয়া এই মুদ্রাগুলো মূলত ৯৮০ থেকে ১০৪০ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ের। অসলোর মিউজিয়াম অব কালচারাল হিস্ট্রির অধ্যাপক সবেইন গুলবেক জানান, মুদ্রার এই ভাণ্ডারে ব্রিটিশ এবং জার্মান মুদ্রার আধিক্য বেশি, তবে ডেনিশ এবং নরওয়েজিয়ান মুদ্রারও অস্তিত্ব রয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা এবং পরিবর্তনের সেই যুগে নরওয়ের অর্থনীতি ও বহির্বিশ্বের সাথে তাদের বাণিজ্যিক যোগাযোগ কেমন ছিল, এই আবিষ্কার সেই রহস্যেরই জট খুলবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে পুরো এলাকাটি ঘিরে গভীর অনুসন্ধান চালাচ্ছেন প্রত্নতাত্ত্বিকরা। এইচ.এ. মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বিশ্বজুড়ে লাবুবু নিয়ে চলছে মাতামাতি। ফ্যাশন থেকে শুরু করে নরম পানীয়র ব্র্যান্ড সবখানেই জুড়ে গেছে এই পুতুলের নাম। এবার বেইজিং পার্ক পপল্যান্ডে যুক্ত হয়েছে লাবুবু। সংস্কার কাজ শেষে খুলে দেওয়া হয়েছে বহুল প্রতীক্ষিত লাবুবু ফরেস্ট জোন।
লাবুবু নিছক পুতুল নয়, রাক্ষস কিংবা অদ্ভুত আকৃতির ছোটখাটো কার্টুন সংস্করণের মতো দেখতে এই পুতুল এখন বিশ্বে ব্যাপক জনপ্রিয়। এরই মধ্যে বেইজিংয়ের পপল্যান্ডে 1 বছরব্যাপী সংস্কার কাজ শেষে নতুন সাজে সেজেছে লাবুবু ফরেস্ট। উদ্বোধনের দিন পার্টিতে দেখা গেছে দর্শকদের উপচে পড়া ভিড়। শুধুমাত্র লাবুবুকে এক নজর দেখতে ভিড় করছেন শিশু থেকে বৃদ্ধ সবাই। শুনেছি আজ নতুনভাবে এটি খুলে দেয়া হচ্ছে। এর আগে কখনো পার্কে আসার জন্য এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি। আমি শুধু লাবুবুকে দেখার জন্যই এসেছি। নতুন এই জোনটি কেবল দর্শনই নয়, দর্শকদের জন্য রয়েছে বিনোদনমূলক রাইড, কার্নিভাল এবং বিশেষ শপিং সেন্টার। দ্য মনস্টার সিরিজের চরিত্রগুলোকে ঘিরে তৈরি করা হয়েছে নানা ধরনের উপস্থাপনা। আর এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।